তো দুইটা লেকচার হচ্ছে কি মডার্ন ফিজিক্স আর মেকানিক্স, এই দুইটা চ্যাপ্টারের উপরে আসলে ফাইনাল পরীক্ষা হবে। তো দুইটা চ্যাপ্টারে আপলোড করে দিছি গুগল ক্লাসরুমে। তো মেকানিক্স চ্যাপ্টারটা একটু ছোট, আর যে মডার্ন ফিজিক্স ওইটা একটা বড় চ্যাপ্টার। তো বলতে পারো যে 80% পড়ালেখা মডার্ন ফিজিক্স চ্যাপ্টারটা থেকেই হবে, আর বাকি 20% অথবা 15% এরকম তোমার মেকানিক্স চ্যাপ্টারটা থেকে হবে। তো আমার দৃষ্টিকোণ থেকে আসলে এই ফাইনালের সিলেবাসটা মিডের সিলেবাস থেকেও অনেকটা ইজি হবে। সেখানে পড়াগুলা একটা মানে আমার কাছে অ্যাটলিস্ট সহজ মনে হয়, আশা করি তোমাদের কাছে সহজ মনে হবে মিডের আগের সিলেবাসের তুলনায়। তো আমরা শুরু করি আস্তে আস্তে। তো এখানে এইটা মডার্ন ফিজিক্স লেকচার শিট, আচ্ছা এটা ক্লাসরুমে আপলোড করা আছে। এই মডার্ন ফিজিক্স এর মধ্যে আমাদের প্রথম দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে ওই আইনস্টাইনের যে আপেক্ষিকতার সূত্র যেগুলো আছে সেগুলা, প্লাস তোমার ওই দৈর্ঘ্য সংকোচন, তারপরে যে ভরের যে পরিবর্তন হয় স্থির স্থির বস্তু আর গতিশীল বস্তুর ক্ষেত্রে, বা সময়ের যে একটা পরিবর্তন হয়, এগুলো সম্বন্ধে মোটামুটি একটু কম বেশি আইডিয়া আছে না তোমাদের? জি স্যার, পড়ছিলাম স্যার এটা। হ্যাঁ, মানে পড়ছো কিনা জাস্ট সেটাই জানার জন্য। আশা করি পড়ছো, কারণ এগুলো ইন্টারমিডিয়েটের পড়ালেখা। আচ্ছা, মানে এখানে আরেকটু আপডেটেড আছে, বাট মূল বেসিক জিনিসটা ইন্টারমিডিয়েটে ছিল। আইনস্টাইনের আপেক্ষিকতা, পোস্টুলেটস অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির রিলেটেড। তারপরে এগুলো আমরা পড়বো এই পর্যন্ত, এই আপেক্ষিকতা সম্বন্ধে বা টাইম ডাইলেশন পর্যন্ত। তারপরে ম্যাথ আছে। তো আমি আসলে এই চ্যাপ্টারটা এখান থেকে শুরু করি, আপেক্ষিকতা চ্যাপ্টারটা দিকে একটু পরে যাই। প্রথমে আমি এখান থেকে শুরু করি, ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে শুরু করে আমাদের বাকি যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আগে শেষ করি, তারপর আমি ওখানে যাই। এটা একটা কারণ আছে, এটা কারণ হচ্ছে যে এই টপিকগুলো খুব ইজি, এগুলাকে ইজিলি ক্যাচ করা যায়। আপেক্ষিকতা জিনিসটা অনেক সময় একটু একটু কমপ্লিকেটেড, অনেকের জন্য একটু কঠিন হয়। তো ওইটা চাই যে আমি আস্তে আস্তে পরে যাইতে। তো এখানে আমাদের যদি বলি যে ফটো ইলেকট্রিক ইফেক্ট আছে, সেটার সম্বন্ধে হয়তো তোমাদের আইডিয়া আছে, ইন্টারমিডিয়েটে পড়া আশা করি, সমস্যা নাই, আমি ডিটেলসে পড়াবো। ফটো ইলেকট্রিক ইফেক্ট, তারপরে এটা সম্বন্ধে ডিটেলস একদম অনেক কিছু পড়তে হবে। তারপর আছে কনফটন ইফেক্ট, এই যে কনফটন ইফেক্ট। এরপরে আছে আমাদের কনফটন ইফেক্ট রিলেটেড একটা বড় একটা প্রবলেম আছে সেটা। তারপর রেডিও অ্যাক্টিভিটিতে আমরা চলে যাব, রেডিও অ্যাক্টিভিটিতে অনেক পড়ালেখা আছে। রেডিও অ্যাক্টিভিটি ল, এখানে তোমরা জানো ওই হাফ লাইফ, অর্ধ জীবন, মিন লাইফ, এগুলো কাকে বলে, রেডিও এক্সপোনেনশিয়াল ল, এইসব এইসব নিয়ে এখানে রেডিও অ্যাক্টিভিটি তেজস্ক্রিয়তা আর কি, আশা করি এটাও তোমরা পড়ছো। এই রেডিও অ্যাক্টিভিটিটা এই চ্যাপ্টারের শেষের পার্ট। আচ্ছা, তো বলতে পারো যে এই চ্যাপ্টারটা তিনটা পার্ট। তিনটা পার্টের মধ্যে প্রথম পার্টটা যেটা দেখালাম সেটা হচ্ছে আপেক্ষিকতা, দ্বিতীয় পার্টটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট প্লাস কনফটন ইফেক্ট রিলেটেড ওগুলা, থার্ড পার্টটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। ঠিক আছে, তো আমি একটু বলে দিই, সেকেন্ড আর থার্ড পার্টটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে পরীক্ষার জন্য, আর ফার্স্ট পার্টটা যা পড়াই সেটা খেয়াল করতে হবে যে কতটুকু কি পড়ানো। বাট আমরা চেষ্টা করবো যে সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট কমপ্লিট শেষ করার জন্য। ঠিক আছে, শোনা যাচ্ছে তোমাকে ক্লিয়ারলি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে শুরু করব। আচ্ছা, তো সবসময় যেই ওয়ার্ডটা আমাকে বলতে বলা হয় সেই ওয়ার্ডটার থেকে একটু ভালো করে খেয়াল করবা, ফটো ইলেকট্রিক। আচ্ছা, এমনি বলো, কারো কি কোনো আইডিয়া আছে ফটো ইলেকট্রিক ইফেক্ট সম্বন্ধে? স্যার কি স্যার মানে আলোক তড়িৎ টাইপের কিছু? হ্যাঁ হ্যাঁ, আলোচনার ব্যাপারেই, ব্যাপারটা কি কেউ কি বলতে পারবা? আচ্ছা, অ্যাটেন্ডেন্স এত কম কেন? 13 জন আসছে মাত্র।
আরো জয়েন হবে স্যার পরে আস্তে আস্তে আচ্ছা, ফটো বাড়বে। ঠিক আছে, ফটো ইলেকট্রিক, হ্যাঁ তুমি যেটা বলছো সেটা ঠিকই বলছো। ফটো মানে কি, মানে আলো, আলো। আর ইলেকট্রিক মানে কি, ইলেকট্রিসিটি বা ইলেকট্রন তুমি বলতে পারো, মানে আলো তড়িতের এরকম কিছু একটা ব্যাপার না, শব্দটা থেকে অ্যাটলিস্ট আমি এটা বুঝতে পারি, ঠিক আছে। তো মূল ব্যাপারটাও আসলে তাই, আমরা দেখবো। তো শুরুতে একটু স্টোরি বলে নিই, যে 1887 সালে হেনরিক হার্টজ সে একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখলো যে যখন একটা মেটাল সারফেস ইলুমিনেটেড, মানে একটা মেটাল সারফেসের মধ্যে যখন তুমি লাইট ফেলো, মেটালের মধ্যে কি লাইট যখন ফেলো, ইলেকট্রনস ক্যান বি ইলিমিনেটেড ফ্রম দ্য সারফেস। ওই ওই সারফেসটা থেকে, মেটাল সারফেসটা থেকে ইলেকট্রন ইলিমিনেট করতে পারে, ইলেকট্রন ইজেক্ট হতে পারে, ইলেকট্রন বের হয়ে যেতে পারে। দিস phenomenon is known as photoelectric effect, and the emitted electrons are called photoelectrons. ঠিক আছে, তাহলে মূল ব্যাপারটা কি, কোন একটা মেটাল সারফেসের মধ্যে যখন আলো এসে পড়বে, ওইটা থেকে, ওই মেটাল সারফেস থেকে ইলেকট্রন ইজেক্ট হবে, ইলেকট্রন বের হয়ে যাবে। এই যে ঘটনাটা, সেটাকে আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট বলি। যে ইলেকট্রন গুলো যেগুলো বের হয়ে গেল, ওগুলোকে বলি ফটো ইলেকট্রনস। ঠিক আছে, তো এটা হচ্ছে একদম বেসিক মূল সংজ্ঞাটা। কিন্তু এখানে আরো অনেক কথাবার্তা আছে, যেমন যে কোনো আলো পড়লেই যে কোনো মেটালের উপর ইলেকট্রন ইজেক্ট হবে তা না, নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফুলফিল করলেই কেবলমাত্র তোমার নির্দিষ্ট আলো এসে পড়লে ওই মেটাল সারফেস থেকে ইলেকট্রন ইজেক্ট হবে, ফটো ইলেকট্রিক ইফেক্টটা ওখানে ঘটবে। আচ্ছা, তো এই ফিগারটা থেকে যদি আমরা দেখি, ফিগারটা জাস্ট যেটা বললাম সেটাই। এখানে রেড লাইট দ্বারা বোঝাচ্ছে যে লাইট, রেড কালার দ্বারা বোঝাচ্ছে যে লাইট এসে এই একটা মেটাল সারফেসের মধ্যে পড়তেছে। আর মেটাল বা যে কোনো একটা এলিমেন্ট, আমরা আগে আলোচনা করছিলাম যে কিসের সমন্বয়ে গঠিত, নিউক্লিয়াস, ইলেকট্রন, প্রোটন, ওগুলা সমন্বয়ে গঠিত। আর ইলেকট্রন গুলো নর্মালি আউটার শেল বা সারফেসের দিকে থাকে। তো এখানে আমরা সেই ইলেকট্রন নিয়ে আলোচনা করবো আর কি মেইনলি। তাহলে এই রেড কালার যেগুলো, সেগুলো হচ্ছে আমার লাইট। লাইট এসে আমার সারফেসে যখন পড়লো, সারফেস থেকে এই যে ইলেকট্রন গুলা বাইরে চলে গেল। তো এটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টের ফিগার ইলাস্ট্রেশন। এখন আসি কয়েকটা টার্ম খুবই ইম্পর্টেন্ট এই ফটো ইলেকট্রিক ইফেক্ট রিলেটেড, যেমন ফটো ইলেকট্রিক ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন, ওয়ার্ক ফাংশনটা কি, দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু ইজেক্ট এন ইলেকট্রন ফ্রম দ্য সারফেস। তাজিম কিছু বলবা? আচ্ছা স্যার, যখন স্যার ইলেকট্রন নির্গত হয় তখন কি স্যার মানে সারফেসটা পজিটিভ চার্জ হয় নাকি? হ্যাঁ, ইলেকট্রন ছেড়ে দিলে তো সেটা পজিটিভ চার্জ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তবে ওই ইলেকট্রন যেটা বের হয়ে গেল, সেটা আমাকে, ইলেকট্রনের ফ্লো মানে কি জানি আমরা, ইলেকট্রিসিটি। তো সেই জন্য লাইট পড়লো, ইলেকট্রন বের হয়ে গেল, তো এখানে আমার ইজেক্টেড ইলেকট্রনস নিয়ে আলোচনা হবে, লাইটের আর ইলেকট্রনের, ফটো আর ইলেকট্রিসিটি, ফটো ইলেকট্রিক এফেক্ট। মেটাল যেটা, হ্যাঁ ঠিক আছে, মেটাল যদি ইলেকট্রন ছেড়ে দেয় তখন সেটা, কোনো কিছু ইলেকট্রন ছেড়ে দিলে সেটা পজিটিভ চার্জ হয়ে যায়। আচ্ছা, ওয়ার্ক ফাংশন কাকে বলে, যে যখন মিনিমাম এনার্জি রিকোয়ার্ড, এই একটা ইলেকট্রনকে তোমার বের করে দিতে মিনিমাম যে এনার্জিটা দরকার, সেই এনার্জিটাই হচ্ছে ওয়ার্ক ফাংশন। ঠিক আছে, কারণ কি, এখানে যে ইলেকট্রনটা বের হয়ে যাচ্ছে, সেই ইলেকট্রনটাকে একটা নির্দিষ্ট শক্তিতে ওই মেটালের মধ্যে আবদ্ধ অবস্থা আছে, তাই না? নির্দিষ্ট শক্তিতেই তো সে আকৃষ্ট অবস্থা আছে। তার মানে এখন তুমি যদি তাকে বের করে দিতে চাও, তাহলে সে ওই যে শক্তিতে আবদ্ধ আছে, তার থেকে বেশি পরিমাণে শক্তি দিতে হবে, তাই না? তার চেয়ে বেশি পরিমাণ শক্তিতেই তো তাকে ধাক্কা দিতে হবে, তাহলে সে কি করবে, ওই ভিতরে যে যত শক্তিতে আবদ্ধ আছে সেটা থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, তো ওই যে পরিমাণ শক্তিটা, মিনিমাম যে পরিমাণ শক্তিটা দরকার একটা ইলেকট্রনকে বের করে দিতে, সেটাই হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক ওয়ার্ক ফাংশন। তো খুবই ইম্পর্টেন্ট টার্ম কিন্তু এগুলা, তোমার কোনো না কোনো ভাবে পরীক্ষা আসবেই, হয় শর্ট কোশ্চেন বা এমসিকিউ টাইপ, ভাইভা। এবার তো ফাইনালে কিন্তু ভাইভা আছে, তাই না? তো ফাইনালের জন্য আরো বেশি বলবা যে এরকম ছোট ছোট টার্ম গুলো খুব ইম্পর্টেন্ট, কারণ ভাইভা তো আসলে এগুলোই জিজ্ঞেস করা হয়। তাহলে ওয়ার্ক ফাংশন কি, আবার বলি,
যে মিনিমাম যে এনার্জিটা দরকার এই ইলেকট্রনটাকে বের করে দিতে, সেই এনার্জিটা। হ্যাঁ, দুইজন হাত তুলছো, কি বলবা বলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার ফাইনালে কি স্যার আমাদের মিডের আগের যে সিলেবাসটুকু ছিল স্যার ওইটা কি অ্যাড হবে? না, মিডের আগে কোনো সিলেবাস অ্যাড হয় না। আচ্ছা, তাহলে ওয়ার্ক ফাংশনটা আমরা বুঝতে পারলাম। এরপর হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ইম্পর্টেন্ট। হ্যাঁ, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হলো কাট অফ ফ্রিকোয়েন্সি। এটা কি? এটা হচ্ছে যে মিনিমাম ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট হুইচ ক্যান কজ ফটো ইলেকট্রিক ইমিশন। এই লাইটটা যেটা আমার পড়বে সেটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে পড়তে হবে। এফ ফ্রিকোয়েন্সির জন্য এফ বলি। সেই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির কম যদি হয় তাহলে সে ইলেকট্রনকে ইজেক্ট করতে পারবে না। আচ্ছা, ওই ফ্রিকোয়েন্সির সবসময় বেশি ফ্রিকোয়েন্সিতে আমার লাইটটা পড়তে হবে। সেই যে মিনিমাম যে ফ্রিকোয়েন্সিটা যেটার উপরে পড়তে হবে সেই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় থ্রেশহোল্ড বা কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা বলি। ঠিক আছে, আমরা এই শব্দটা পরিচিত, আমরা থ্রেশহোল্ড বা কাট অফ বলি, মানে ওইটা হচ্ছে আমার লোয়ার লিমিট। ওই লিমিটের উপরে আমাকে যাইতে হবে, ওই লিমিটের নিচে যদি যাই তাহলে আমার ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে না। তো ওই লিমিটটা হলো আমার কি তাহলে কাট অফ অথবা থ্রেশহোল্ড। কি বললাম? ওদের মতো হবে এমন কোনো কথা নেই, বুঝো নাই? ক্যালকুলেশন ওদের মতো হবে এমন তো। শামিম, তুমি মিউট করো। সবাইকে মিউট করে দেন স্যার। ওকে, আচ্ছা, তাহলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি হলো কি, যে মিনিমাম ফ্রিকোয়েন্সি যেটা লাগবে আমাকে একটা ইলেকট্রনকে ইজেক্ট করে দিতে। আচ্ছা, তো এখানে একটু বলি, এই দুইটার মধ্যে আসলে কেউ পেস লাগাবা না। ঠিক আছে, ওয়ার্ক ফাংশন হচ্ছে কি, ইলেকট্রনের যে মিনিমাম যে শক্তিটা ছিল ইলেকট্রনের বলা হচ্ছে ওইটা কি ইজেক্ট করতে যে পরিমাণ মিনিমাম এনার্জি দরকার, তো এটা এটা ইন টার্মস অফ এনার্জি। ঠিক আছে, ইলেকট্রনের এখানে ইলেকট্রনের, ওকে, ইলেকট্রনের এনার্জি মিনিমাম এনার্জি। আর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কি, এটা তো ফ্রিকোয়েন্সি বাট কার ইনসিডেন্ট, যে লাইটটা পড়বে মেটালের উপর সেই লাইটের ফ্রিকোয়েন্সিটা। ইনসিডেন্ট লাইটের। ঠিক আছে, জি স্যার। মানে একটার সাথে একটা কিন্তু রিলেটেড, কারণ কি এখানে যে শক্তি যেটা পড়বে সেটা তো একটা নির্দিষ্ট, সরি, আলো যেটা পড়বে তারও একটা নির্দিষ্ট শক্তি থাকবে। ঠিক আছে, তো ইকুয়াল টু আসলে এইচ নিও বা এইচ এফ। নিয়ে হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে এটা হবে আমার আলোর শক্তি। তাহলে এই শক্তিটাই আসলে আমার এই যে ইলেকট্রনের শক্তি আছে সেটা থেকে বেশি হইতে হবে। ঠিক আছে, তাহলে এই সেটা তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি এটা আমার। আর ওয়ার্ক যেটা হবে সেটা হবে মিনিমাম এনার্জি, যেটা সেটা হয়ে যাবে আমার ওয়ার্ক ফাংশন। তো ঠিক আছে, জাস্ট এভাবে না বললেও তোমরা যদি যেন প্যাচ না লাগে সেক্ষেত্রে আলাদা আলাদা বলবা যে ওয়ার্ক ফাংশন আমার হচ্ছে ইলেকট্রনের এনার্জি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি, শেষ। আচ্ছা, এবার ফটো ইলেকট্রিক ইফেক্টের কিছু অবজারভেশন আমরা দেখি, যেগুলো পড়লাম ওগুলোই একটু ইয়ে করে লেখা আছে। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি is totally independent of intensity of the light source. বলছে কি যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ডিটারমাইন্ড ফ্রম দ্য স্টপিং পটেনশিয়াল। স্টপিং পটেনশিয়ালের ডেফিনেশন আমরা পড়বো সামনের দিকে, বাট এখানে একটু বলি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি মানে কি সর্বোচ্চ গতিশক্তি ইলেকট্রনের, অ্যাকচুয়ালি ইলেকট্রনের কথা বলা হচ্ছে, যে ইলেকট্রন যে ইজেক্ট হচ্ছে সেই ইলেকট্রনের গতিশক্তিটা বলছে লাইট সোর্সের উপরে ডিপেন্ড করে না, সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট লাইট সোর্সের উপর। লাইটটা কিরকম হবে তার উপরে ডিপেন্ড করে না, আমরা দেখবো এটা। হ্যাঁ, এটা ম্যাথমেটিক্যাল প্রুফ আশা করি আছে সামনের দিকে। এটা একটা অবজারভেশন আমরা দেখবো। Photoelectric effect does not occur at all frequency of the light source is below certain value. So এটা আমরা অলরেডি পড়লাম কাট অফ ফ্রিকোয়েন্সি ডেফিনেশনটাই, যে সব সময় যে ফটোইলেকট্রিক ইফেক্টটা হবে সেটা মানে পসিবল না, বিলো এ সার্টেন ভ্যালু অথবা কাট অফ ফ্রিকোয়েন্সি ওটার নিচে সম্ভব না। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন ইনক্রিজেস লিনিয়ারলি উইথ ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি। আমার এই ইলেকট্রনের লাইটের
ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে আমাদের যে ইলেকট্রন যে ইজেক্ট হচ্ছে সেটা গতিশক্তিও বাড়তে থাকবে। ঠিক আছে, তো এটা ফ্রিকোয়েন্সির সাথে, লাইটের ফ্রিকোয়েন্সির সাথে ইলেকট্রনের এনার্জিটা আমার প্রপোর্শনালি রিলেটেড, একটা বাড়লে আরেকটা বাড়তে থাকবে। কারণ কি? কারণ হচ্ছে ফ্রিকোয়েন্সি, আমার লাইটের ফ্রিকোয়েন্সি বাড়তেছে মানে কি, আসলে লাইটের এনার্জি বাড়তেছে। আর আমি এটা যত বেশি আমার এনার্জি বাড়াবো, আমার এই এখানকার মেটালের যে ইলেকট্রন সেটা তত বেশি পরিমাণে ইলেকট্রন পাবে, আর বেশি পরিমাণে এনার্জি পাবে। আর বেশি পরিমাণে এনার্জি পাওয়ার অর্থ হচ্ছে যে সেটা বেশি পরিমাণে এই মেটাল থেকে ইজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আর বেশি এনার্জি পাবে, গতিশক্তি পাবে। সো ইলেকট্রনটা তত বেশি গতিতে তোমার ইজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সো সেজন্য বলা হচ্ছে যে লাইটের ফ্রিকোয়েন্সির সাথে কাইনেটিক এনার্জিটা ইনক্রিজ করে লিনিয়ারলি ইনক্রিজ করে। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন ইনক্রিজেস লিনিয়ারলি উইথ ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি। অ্যাকচুয়ালি এটা এখানে এটা মানে রিপিট হয়েছে, তো হয়তো বা একটু বাদ দিয়ে দিতে পারো, অথবা 3 নম্বর পয়েন্টটা বাদ দিয়ে দিতে পারো, জিনিসটা রিপিট হয়েছে, একটু রিপিট হয়েছে দুই জায়গায়। The first photoelectrons are emitted virtually instantaneously. Okay, so first photoelectrons, যেটা প্রথম যে ইলেকট্রনটা ইজেক্ট হয়ে যাবে সেটা খুব মানে ইনস্ট্যান্টানিয়াসলি, মানে তাৎক্ষণিকভাবে খুব দ্রুত সেটা তোমার ইজেক্ট হয়ে যাবে উইদিন 10⁻⁹ সেকেন্ড, মানে খুবই শর্ট পিরিয়ডের মধ্যে আমার প্রথম যে ইলেকট্রনটা আছে সেটা ইজেক্ট হয়ে যাবে। বিকজ কারণ কি, প্রথম ইলেকট্রনটা আমার কি সবচেয়ে আউটার শেলে আছে এবং সবচেয়ে মানে কম এনার্জিতে সেটা কি আছে, আকৃষ্ট আছে, মানে ইয়াতে আছে, আবদ্ধ আছে মেটাল সারফেসে। সো ওইটা মানে যখন আমার নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি লাইট পড়বে মেটালে, ওইটা খুব ইনস্ট্যান্টানিয়াসলি খুব দ্রুতই সেটা ইজেক্ট হয়ে যাবে, যেটাকে বলা হচ্ছে উইদিন 10⁻⁹ সেকেন্ড, মানে খুব শর্ট পিরিয়ডের মধ্যে। তো এগুলো হচ্ছে আমার ফটোইলেকট্রিক ইফেক্টের অবজারভেশন। তেমন কিছুই না, জাস্ট সংজ্ঞা থেকে আমরা বলতে পারি। আমি যদি জাস্ট সামারি করি, সামারিটা এরকম দাঁড়াচ্ছে যে আমার ইজেক্টেড ইলেকট্রনস এর যে গতিশক্তি হবে সেটা আমার লাইট সোর্সের, মানে সোর্সটা আসলে কিরকম হবে, ইন্টেন্সিটির উপরে আর কি, তীব্রতার উপরে ডিপেন্ড করে না, আসলে কথা তীব্রতার উপর ডিপেন্ড করে না। 2 নম্বরের কথা হচ্ছে যে হ্যাঁ, তীব্রতার উপরে ডিপেন্ড করে না ঠিক আছে, কিন্তু তার ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে। ইজেক্টেড ইলেকট্রনস আর এনার্জি সেটা আমার লাইটের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, এবং ফ্রিকোয়েন্সিটার একটা নির্দিষ্ট মান হইতে হবে, এটা নির্দিষ্ট মানের নিচে হইলে হবে না, সেই নির্দিষ্ট মানটাকে আমরা কাট অফ বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বললাম। আবার বললাম যে ওই ইজেক্টেড ইলেকট্রনস আর এনার্জি বাড়তে থাকবে, ফ্রিকোয়েন্সিটা বাড়তে থাকবে, লাইটের যে ফ্রিকোয়েন্সি সেটা বাড়ার সাথে সাথে আমার ইজেক্টেড ইলেকট্রনস এর গতিশক্তি লিনিয়ারলি বাড়তে থাকবে। 4 নম্বর যে অবজারভেশনটা ছিল সেটা হচ্ছে যে প্রথম যে ইলেকট্রনটা ইজেক্ট হবে সেটা খুব ইনস্ট্যান্টানিয়াসলি তাৎক্ষণিকভাবে হয়ে যাবে, যেটা রেঞ্জ বলা হচ্ছে উইদিন 10⁻⁹ সেকেন্ড। ঠিক আছে, তো 4টা অবজারভেশন, এগুলাকে এখানে যেভাবে আছে তোমাকে এভাবে বলতে হবে সেরকম কিছু না, তুমি তোমার নিজের মতো করে গোছাইয়া এই 4টাকে বলতে পারলেই হয়েছে। ঠিক আছে, তো ভাইভাতে দেখা যাচ্ছে প্রশ্ন হইতেই পারে বা যে কোনো ভাবে প্রশ্ন হইতেই পারে যে ফটো ইলেকট্রিক ইফেক্ট কি, বা ফটো ইলেকট্রিক ইফেক্টের অবজারভেশন গুলা কি, কাট অফ ফ্রিকোয়েন্সি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, মানে অনেক ধরনের প্রশ্ন হইতে পারে। আচ্ছা, এবার আসি যে এখানে আইনস্টাইনের এক্সপ্লেনেশন। আইনস্টাইন এই ফটো ইলেকট্রিক ইফেক্ট এক্সপ্লেন করছে। কে বলতে পারবা যে আইনস্টাইন যে নোবেল প্রাইজ পাইছিল ফিজিক্সে সেটা কিসের উপরে পাইছিল, কে কি বলতে পারবা? ই ইকুয়াল টু স্যার এমসি স্কয়ার স্যার, এই সূত্রের জন্য। আর কেউ বলতে পারবে কিছু? কাজিম বললো সেটা, হ্যাঁ আমদাদুল হক বলো। আমদাদুল হক। জি স্যার, আইনস্টাইন স্যার ইকুয়াল টু গতিজ সূত্রটা বের করছে, ওটার জন্য নোবেল পেয়েছিলেন। ইকুয়াল টু এমসি স্কয়ার, এটাই তো। দেখি কে বলতে পারে, হয় না ভরবেগের সূত্রটা। স্যার আপেক্ষিকতার উপরে পাইছে স্যার। আচ্ছা, না আইনস্টাইন এই ভুলটা সবাই করে, ঠিক আছে, সবাই মনে করে যে আইনস্টাইন ইকুয়াল টু এমসি স্কয়ারের জন্য নোবেল প্রাইজ পাইছে, বা আপেক্ষিকতা বললা সেটা।
আসলে না, আইনস্টাইন ওইটার জন্য নোবেল প্রাইজ পায়নি, আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য নোবেল প্রাইজ পাইছে। ঠিক আছে, 1905 সালে উনি ফটো ইলেকট্রিক ইফেক্টটাকে এক্সপেরিমেন্টালি প্রুভ করছেন। হেনরি হার্জ, আমরা যেটা দেখলাম, হেনরি হার্জ সে এইটার আইডিয়া দিছিল যে একটা এরকম হইতে পারে, থিওরিটিক্যাল বা এরকম সে বা হেনরি হার্জ এটা নিয়ে আসলে বেশি আগায় না, যে জাস্ট এক্সপেরিমেন্টালি দেখছে, বাট ওইটা অত বেশি রিসার্চ করে নাই। যেটা আইনস্টাইন করছে, আইনস্টাইন সেটা এক্সপেরিমেন্টালি প্রুভ করছে এবং সেটা প্রুভ করে সেটা ম্যাথমেটিক্যাল মানে কমপ্লিট একটা পিকচার দাঁড় করাইছে। এটার জন্য আইনস্টাইন নোবেল প্রাইজ পাইছে 1905 সালে। ঠিক আছে, তো এই ইকুয়াল টু এমসি স্কয়ারের জন্য না, আমরা সবাই মনে করি যে ইকুয়াল টু এমসি স্কয়ারের জন্য, বাট আসলে ইকুয়াল টু এমসি স্কয়ারের জন্য না। ওকে, সো দেখি আইনস্টাইন কি বলছে। আচ্ছা, এখানে আমরা জাস্ট মানে এতক্ষণে আলোচনা থেকে লিস্ট একটু বুঝলাম, ফিগার আঁকি আমি, তারপরে বলতেছি। তো এটা আমার মেটাল সারফেস যদি হয়, এখানে আমার এরকম লাইট এসে পড়লো, আর এখান থেকে মনে করো ইলেকট্রন ইলেক্ট হয়ে গেল। তো এটা হচ্ছে আমার লাইট। লাইট, আরেকটা কথা, লাইট হচ্ছে কি, লাইটকে আসলে ফোটন বলা হয়। ঠিক আছে, প্যাকেট অফ ফোটন, প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি অনুযায়ী লাইট হচ্ছে কি আসলে প্যাকেট অফ ফোটন। ফোটন কি আবার, ফোটন হচ্ছে একটা নির্দিষ্ট কণা। ঠিক আছে, তো যাই হোক, সে ফোটনের এনার্জি হচ্ছে আমাদের আসলে এইচ নিউ। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কস কনস্ট্যান্ট। সেটা তো ধ্রুবকের মান আশা করি জানো, না জানলে আমরা সামনে দেখবো, সমস্যা নেই। আর নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর একটা ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ। আলটিমেটলি তুমি বলতে পারো যে লাইট এনার্জি, লাইট যেহেতু ফোটনের সমন্বয়ে গঠিত, লাইট এনার্জি হচ্ছে আমার এইচ নিউ বা ফোটন এনার্জি। আচ্ছা, এখন আমরা তাহলে এই দুইটার মধ্যে যদি একটা রিলেশন চিন্তা করি, আমার এই এইচ নিউটা যেটা পড়তেছে সেটা আসলে কোন কোন জায়গায় মানে যাচ্ছে, কে বলতে পারবা? তো মনে করো এখানে ইলেকট্রন ছিল, ইলেকট্রন আছে, মনে করে এই ইলেকট্রনটাকে সে বের করে দিল। এখন আমার তো কাজটা শুরু করছে কি লাইটে, লাইটের এনার্জি, তাই না, এইচ নিউ। তাহলে এই এইচ নিউটা যে আসলো, সেটা আসলে কোন কোন জায়গায় ব্যবহৃত হইলো, কে বলতে পারবা? সিম্পলি চিন্তা করো, হ্যাঁ, এত চিন্তা করার দরকার নাই। কে বলতে পারবা না? স্যার এটা দুইটা কাছে হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কোন কোন জায়গায়? ম্যাক্সিমাম ফটো ইলেকট্রন এনার্জির জন্য, আর একটা হচ্ছে মানে মিনিমাম যে শক্তি প্রয়োজন মানে মেটাল থেকে ইলেকট্রন বের করার জন্য। এই দুইটা কাজে। আচ্ছা ঠিক আছে, যাক, মানে তুমি একটু বইয়ের ভাষায় বেশি বলে ফেলছো। ঠিক আছে, এখানে যেরকম আছে সেরকম, আমি ওরকম চাচ্ছি না। আমি আমি মানে সিম্পলি আগে বলি আমরা নর্মাল কথাবার্তার মধ্যে, তারপরে বইয়ের ভাষায় যাব। প্রথম কথা হচ্ছে কি জানো, এটা এটা থেকে যদি আমি বের হয়ে যাই, অন্যভাবে বলি, মনে করো যে একটা উদাহরণ দিই। মনে করো তোমরা দুই বন্ধু, একজন একজনের সাথে হ্যান্ডশেক করে আছো, বা একজন একজনকে ধরে আছো শক্ত করে। ওকে, একজন একজনকে ধরে আছে শক্ত করে। এখন আমি চাচ্ছি যে ওই দুইজন থেকে যে কোনো একজনকে আমি আলাদা করে আমি ধাক্কা দিয়ে ফেলে দিব, বা ধাক্কা দিয়ে দূরে সরায় দিব। ঠিক আছে, তাহলে আমাকে কি কি করতে হবে? আমাকে এমন শক্তি দিতে হবে, ওই যে যাকে আমি সরাতে যাচ্ছি তাকে আমি এমন জোরে ধাক্কা দিতে হবে, সেই ধাক্কার পরিমাণটা কি হইতে হবে, তাকে অন্য যে বন্ধু ধরে রাখছে তার থেকে ছুটাইতে হবে, প্লাস তাকে আরো ধাক্কা দিয়ে দূরে সরাই দিতে হবে। তাহলে দুইটা কাজ করতে হবে, দুইটা শক্তি। এক হচ্ছে ওই বন্ধুর কাছ থেকে কি করতে হবে, ছুটাইতে হবে, একটা এখানে দিতে হবে, আরেকটা হচ্ছে কি তাকে দূরে সরাই দিতে। তাহলে এই দুইটা কাজের সমান পরিমাণ আমাকে শক্তি দিতে হবে, ঠিক কিনা? আমি যদি শুধু ওই বন্ধুর কাছ থেকে সরাইতে শক্তিটা দিলাম, আমি তাকে এমন ভাবে ধাক্কা দিলাম যে শুধু বন্ধুর কাছ থেকে সরে গেল, তাহলে কি হলো, সে জাস্ট সরে ওইখানে দাঁড়াই থাকলো, সে মুভ করলো না, সামনে দিকে চলে গেল না।
তাহলে আমাকে কি করতে হবে, আরো একটু বেশি পরিমাণ শক্তি দিতে হবে যেন সে সামনের দিকে পড়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে বুঝতে পারছো কিনা, আর উদাহরণ দেওয়া লাগবে? না জি স্যার, বুঝতে স্যার, পেরেছি। বুঝছি। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে এখানেও সেম। এখানে হচ্ছে ইলেকট্রনকে এই মেটালটা ধরে রাখতেছে না, এই ইলেকট্রন গুলাকে, একটা ইলেকট্রনটা এই মেটালের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তিতে আবদ্ধ আছে। তাহলে আমি যেই লাইটটা দিব ওইটার শক্তিটা এমন হইতে হবে যে এইখানে ইলেকট্রনটা যেই শক্তিতে আবদ্ধ আছে তার থেকে তার সমান, আর সেই সমান শক্তিটাকে আমরা বলি যে ওয়ার্ক ফাংশন। মনে আছে যে মিনিমাম যে এনার্জিটা দরকার তাকে বের করতে বা ছুটাইতে, সেটাকে আমরা ওয়ার্ক ফাংশন বলি। তাহলে সেই মিনিমাম এনার্জি যেটা দরকার আসলে তাকে শুধুমাত্র আলাদা করতে, তাহলে এই এনার্জিটা আমার কি করতে হবে, সেই মিনিমাম এনার্জিটার প্লাস হইতে হবে কার, এই ইলেকট্রনটা থেকে বের করে দিব সেটার গতিশক্তি। তো গতিশক্তিকে আমরা নরমালি কে দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? তাহলে আমার এই লাইটের এনার্জিটা দুইটা কাজে ব্যবহৃত হয়। একটা হচ্ছে এই ইলেকট্রনটাকে জাস্ট আলাদা করতে, যেটা আমরা জানি সেই মিনিমাম সেই এনার্জিটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। আর সেকেন্ড পার্টটা হচ্ছে এই ইলেকট্রনটাকেই গতিতে রূপান্তর করতে, গতি শক্তি দিতে, ঠিক আছে? আর সেটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আসলে মূল বলতে পারো আইনস্টাইনের ইকুয়েশন। আর আইনস্টাইন কি বলছে কি, যে ফটোইলেকট্রিক ইফেক্ট ইন এ গিভেন মেটাল শুড ওবে দ্য ইকুয়েশন। সে বলছে এই অবশ্যই ফটোইলেকট্রিক ইফেক্টটা এই ইকুয়েশনটা মানতে হবে, ঠিক আছে? তো এই ইকুয়েশনটা কি, এইচ নিউ হচ্ছে আমার ফোটন এনার্জি বা লাইট এনার্জি, তারপরে কে ম্যাক্স সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম ফটো ইলেকট্রন এনার্জি, ফটো ইলেকট্রনের এনার্জিটা যে ইলেকট্রনটা বের হয়ে যাচ্ছে। আর পাই হচ্ছে কি আমার ওয়ার্ক ফাংশন, মিনিমাম এনার্জি নিডেড from an electron to leave the matter. তো এটা হচ্ছে আমার আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইফেক্টের ইকুয়েশনটা। আশা করি বুঝতে পারছো সবাই। তারপরে এখন আমরা এই যে কাট অফ ফ্রিকোয়েন্সি সেটার একটা ইকুয়েশন বের করতে চেষ্টা করব। আলটিমেটলি সেটা থেকে ওয়ার্ক ফাংশন বা রেগুলার ইকুয়েশনও আসবে। So now consider the photon supplies exactly the minimum energy needed to release an electron. Then there will be no excess energy for kinetic energy. তো যদি আমরা এখন জাস্ট বিবেচনা করি কাট অফ ফ্রিকোয়েন্সিটার ভ্যালু যেহেতু বের করব, কাট অফ ফ্রিকোয়েন্সিটা মানে কি মিনিমাম ফ্রিকোয়েন্সি আমার বের করতে হবে লাইটের, যেটা শুধু ইলেকট্রনটাকে শুধুমাত্র আলাদা করবে, ঠিক আছে, গতি দিবে না সেটা। এখন আমরা এখানে সেটা কনসিডার করলাম, ধরে নিলাম যে ফোটন মানে লাইট সাপ্লাইজ এক্স্যাক্টলি দ্য মিনিমাম এনার্জি, একদম সেই মিনিমাম এনার্জিটাই দিতেছে টু রিলিজ দ্য ইলেকট্রন, ইলেকট্রনকে শুধু রিলিজ করার জন্য। দেন দেয়ার উইল বি নো, তাহলে কি নো এক্সেস এনার্জি ফর কাইনেটিক এনার্জি, তাহলে ইলেকট্রনটাকে যদি গতিতে রূপান্তর করার জন্য আর কোনো এনার্জি নাই, এক্সট্রা নাই, কারণ আমি দিছি ওই যে মিনিমাম এনার্জি দরকার যেটা ইলেকট্রনটাকে ইজেক্ট করার জন্য। তাহলে কি হবে, আমরা জানি কে ম্যাক্স সমান এইচ নিউ মাইনাস পাই, মানে আগের ইকুয়েশনটাকে একটু সাইড চেঞ্জ করে লেখা হয়েছে। আগে ছিল এইচ নিউ সমান কে ম্যাক্স প্লাস পাই, ওইটা কে ম্যাক্স করে নিলাম। তাহলে যেহেতু আমি এমন পরিমাণ এনার্জি দিছি যেটাতে ইলেকট্রনের ইজেক্ট মানে গতিতে পাবে না, তাহলে কে ম্যাক্সটা হয়ে যাবে আমার কত, 0, ঠিক আছে? তাহলে এটাকে তাহলে আমি সাইড চেঞ্জ করলে আমার এটা তখন এমন হয়, এটা আমার কাট অফ ফ্রিকোয়েন্সি। বুঝা গেছে কিনা এখানে এই কেন 0 হইলো, বা কারো কোনো সমস্যা থাকলে মানে নিঃসংকোচে বলো। হ্যাঁ, বুঝতে পেরেছি। স্যার কে ম্যাক্সটা 0 হলো কি জন্য স্যার? কে ম্যাক্সটা 0 হলো এই কারণে, কারণ আমরা ধরে নিচ্ছি যে আমি যে লাইটটা আমার পড়তেছে সেই লাইটের ফ্রিকোয়েন্সিটা বা এনার্জিটা এমন এনার্জি যেটা ইলেকট্রনকে শুধুমাত্র তোমার আলাদা করবে, ইজেক্ট করবে, মানে শুধুমাত্র আলাদা করবে, কিন্তু কোনো গতিতে সেটা পাবে না। তো যেহেতু গতি পাবে না মানে গতি শক্তি তার নাই, তাহলে সেই গতি শক্তি নাই বলে সেটা 0। এটা কেন ধরা হলো, কারণ আমি তো কাট অফ ফ্রিকোয়েন্সির ইকুয়েশন বের করতে যাচ্ছি। আর কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে ওইটা যে লাইটের মিনিমাম এনার্জি যেটা ইলেকট্রনকে জাস্ট আলাদা করার জন্য লাগে সেটা।
তাহলে ইলেকট্রন জাস্ট তোমার রিমুভ হইলো, কিন্তু সেটা কোনো গতি পাইলো না আর কি, কোনো গতিশক্তি সেটা পাইলো না। এই গতিশক্তি যেহেতু পায় নাই, সেই জন্য কে ম্যাক্স এর মানটা আমার 0। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ওয়ার্ক ফাংশনের যদি বলি, ওয়ার্ক ফাংশনের ম্যাথমেটিক্যাল ফর্মটা এটা, আবার কাট অফ ফ্রিকোয়েন্সি তো এটা। ঠিক আছে, তো এগুলো ম্যাথ করার জন্য প্লাস এমসিকিউ টাইপ কোশ্চেন যে কোনো কিছুর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর তাহলে আমরা আগাই। আচ্ছা, এইটা হচ্ছে আমার তোমার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন। ইলেকট্রন যে বের হয়ে যাচ্ছে সেটা ম্যাক্সিমাম এনার্জিটা আমরা বের করার চেষ্টা করব। আচ্ছা, তো মানে কিছুই না, জাস্ট ম্যাথমেটিক্যাল ফর্ম। এখান থেকে আমরা যে পটেনশিয়াল, যেটা ওই যে স্টপিং পটেনশিয়াল যেটা বলছিলাম, সেটার তোমার আইডিয়া পাবো। সো আমরা একটু পড়ি এখানে, দেখি যে কিভাবে আসলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা বের করা হয়। ম্যাথমেটিক্স অত বেশি না। আচ্ছা, তাহলে an experimental arrangement for observing the photoelectric effect is illustrated in figure below. সো এখানে ফিগার বিলো না, তো এখানে অ্যাবভ। এখানে ওই এই তোমার পড়ানোর সময় আগে পিছে অনেকবার চেঞ্জ করি, তো ওয়ার্ড থেকে যখন পড়াইতাম তখন, তো সেই জন্য ফিগার এখন উপরে চলে গেছে আর কি, আগে বিলোতে ছিল। তো লাইট falling on a metal surface can release electrons which travel to the collector. সো এখানে কি হচ্ছে দেখো, এই ফিগারটা খেয়াল করার চেষ্টা করো। এখানে হচ্ছে এটা একটা এক্সপেরিমেন্ট অ্যারেঞ্জমেন্ট, যেখানে যে লাইট লাইট দেখছো, লাইটটা এখানে সে এই মেটালটার উপরে পড়তেছে, এটাকে আমরা বলতেছি ক্যাথোড। লাইট এসে এই মেটালের উপরে যখন পড়ে, তখন সেটা থেকে কি ইলেকট্রন আমার বের হবে। তো ইলেকট্রন গুলা এই দিকে বের হবে, বের হয়ে এখানে যে একটা অ্যারেঞ্জমেন্ট আছে যেটাকে আমরা বলি যে কালেক্টর, সেই কালেক্টরের উপর এসে পড়বে। ঠিক আছে, তো একটু খেয়াল করো, লাইট এসে আমার পড়তেছে, এই যে লাইট এসে পড়তেছে আমার এই ক্যাথোডের উপর, মানে এই মেটাল সারফেসটার উপর। তো সেখান থেকে ইলেকট্রন ইজেক্ট হয়ে এই যে এখানে আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট আছে, সেটাকে আমরা বলতেছি অ্যানোড। সেই অ্যানোডকে আমরা বলতেছি কালেক্টর, মানে এই এই অ্যানোডের উপরে এসে পড়বে। ঠিক আছে, সো দ্যাট মিন্স অ্যাকচুয়ালি আমরা যদি এখন এই অ্যানোডের সাথে বা কালেক্টরের সাথে অ্যামিটার যোগ করে দিই, ঠিক আছে, তখন কিন্তু আমরা দেখতে পারবো যে আসলে কি পরিমাণ ইলেকট্রন আমার এখানে পড়তেছে। কারণ কি, ইলেকট্রন পড়লে আমার অ্যামিটারের মধ্যে কি ইলেকট্রিসিটি বা কারেন্টের সিগন্যাল দিবে, তাই না? তো সেই জন্য আমার এই অ্যারেঞ্জমেন্টে আমি এই অ্যানোডের সাথে বা কালেক্টরের সাথে যখন অ্যাম্পিয়ার অ্যাড করে দিব, অ্যামিটার সরি, তখন আমরা এই একটা রিফ্লেকশন দেখতে পাবো যখন ইলেকট্রন আমার এখানে এসে পড়বে। তো আচ্ছা, তারপর কি হচ্ছে, the maximum kinetic energy of the electrons is determined by applying negative potential to the collector that is just enough to repel the most energetic electrons. বলছে কি, the maximum kinetic energy of electrons is determined, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই যে ইজেক্টেড যে ইলেকট্রনসটা আছে, ইলেকট্রন, ফটো ইলেকট্রন, সেই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বের করা, তাই না? ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বের করা। এখন বলতে কি, সেটা ডিটারমাইন করা হবে, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন ইজ ডিটারমাইন্ড কিভাবে? বাই অ্যাপ্লাইং এ নেগেটিভ পটেনশিয়াল টু দ্য কালেক্টর। কালেক্টরের মধ্যে নেগেটিভ পটেনশিয়াল মানে ভোল্টেজটা আমাদের অ্যাপ্লাই করা হবে, দ্যাট ইজ জাস্ট এনাফ টু রিপেল দ্য মোস্ট এনার্জেটিক ইলেকট্রনস, যেটা শুধুমাত্র আমার মোস্ট এনার্জেটিক যেটা থাকবে সেটাকে ইজেক্ট করবে। এই কালেক্টরের কথা বলা হচ্ছে, পটেনশিয়াল মানে ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে এমন ভাবে যেটা শুধুমাত্র আমার রিপিল করবে, মানে রিপিল মানে কি, বিকর্ষণ করবে আর কি, ধাক্কা দিবে সেটা। বাধা দেওয়া না স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার বাধা দেওয়া না? বাধা দেওয়া, হ্যাঁ, মানে বাধা দেওয়া বলতে কি, একটা হচ্ছে অ্যাট্রাক্ট করা, আকর্ষণ করা, আর একটা হচ্ছে রিপেল করা, বিকর্ষণ করা। ঠিক আছে, আমরা কুলম্বস লতে পড়ছিলাম না, একটা আকর্ষণ করা, একটাকে বিকর্ষণ করা। তো এটা হচ্ছে কি, এই পটেনশিয়ালটা আমার এমন ভাবে সেট করা আছে যে এখানে এসে আমার যখন ইলেকট্রন গুলো পড়বে সেটা
তোমার ম্যাক্সিমাম যে এনার্জিতে থাকবে সেই ম্যাক্সিমাম এনার্জির ইলেকট্রনটা রিপেল করবে, তোমার বিকর্ষণ করবে, by applying a negative to collect just enough, that is just enough to repel the most energetic electrons. This potential is called stopping potential. এই যে পটেনশিয়ালটা আমি অ্যাপ্লাই করলাম এখানে, এই যে ব্যাটারি এখান থেকে কালেক্টরের মধ্যে, যেটা শুধুমাত্র আমার ম্যাক্সিমাম মানে সবচেয়ে বেশি এনার্জির যে ইলেকট্রনসটা আছে সেটাকে আমার রিপেল করবে, বিকর্ষণ করবে, সেই পটেনশিয়ালটা হচ্ছে আমার স্টপিং পটেনশিয়াল, এবং is determined by the increasing magnitude of the voltage until the ammeter current drops to 0. ওকে, তাহলে এটা কিভাবে করা হয়, এখানে টেকনিকটা কি? তাহলে এখানে হচ্ছে যেহেতু আমার পটেনশিয়ালটা এমন ভাবে অ্যাপ্লাই করা যেটা হচ্ছে কি ম্যাক্সিমাম ইলেকট্রনটাকে ইজেক্ট করবে এই জায়গা থেকে, তো এই জায়গা থেকে আমার ম্যাক্সিমাম ইলেকট্রনটাকে ইজেক্ট করতেছে, এই পটেনশিয়ালটা আমরা অ্যাপ্লাই করতেছি এমন ভাবে, এবং বলতেছি যে যখন ম্যাক্সিমাম এনার্জির ইলেকট্রনটা ইজেক্ট হবে সেই যে পটেনশিয়ালের জন্য সেটাকে আমরা বলতেছি ভি নট বা স্টপিং পটেনশিয়াল। তাহলে আমার যদি ম্যাক্সিমাম এনার্জির ইলেকট্রনটাই ইজেক্ট হয়ে যায় আমার এই স্টপিং পটেনশিয়ালের জন্য, তখন আমার অ্যামিটারের মধ্যে কি কোনো ধরনের আমি ডিফ্লেকশন দেখবো? না স্যার, এটা জিরো দেখাবে। তাহলে এই অ্যামিটারের ডিফ্লেকশনটা তখন আমাদের কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। সেটা এখন বলা আছে দ্য পটেনশিয়াল called the stopping potential is determined by the increasing magnitude of the voltage until কখন অ্যামিটার কারেন্ট, যতক্ষণ পর্যন্ত তুমি দেখবা যে অ্যামিটারের কারেন্টটা শূন্য হয়ে গেছে তার মানে হচ্ছে যে তোমার ম্যাক্সিমাম এনার্জির যে ইলেকট্রন গুলো আছে সেইটা পর্যন্ত তোমার ইজেক্ট হয়ে গেছে। তো আমরা বুঝতে পারবো অ্যামিটারের তোমার ডিফ্লেকশন থেকে। At this point, the maximum kinetic energy K max is just equal to the energy EV naught used to repel the most energetic electrons. কার তো নয় আসলো? তরিকুল ইসলাম, তরিকুল ইসলাম মিউট করো, ভয় পেয়ে গেছি ভাই, মিউট করো। মিউট করো, ভিডিও অফ করো। ক্যামেরা অফ করো। আচ্ছা, তাহলে এখন বলতেছে কি এট দিস পয়েন্ট, ওই কন্ডিশনে যেখান থেকে তোমার স্টপিং পটেনশিয়ালের জন্য ইলেকট্রন ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ইলেকট্রনটা ইজেক্ট হয়ে যাবে, সেই পয়েন্টে যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইজ জাস্ট ইকুয়াল টু ইভি নট ইজ ইউজ টু রিপেল দ্য মোস্ট এনার্জেটিক ইলেকট্রনস। তাহলে ওই যে ম্যাক্সিমাম এনার্জির ইলেকট্রনটা ইজেক্ট হয়ে গেল ওইটা শক্তি কতটুকু হবে? ইভি নট মানে ইলেকট্রনের চার্জ আর আমার যে পটেনশিয়াল যেটা আমি অ্যাপ্লাই করলাম সেটা, ঠিক আছে, এনার্জি ইভি নট, ঠিক আছে। কারণ পটেনশিয়াল এনার্জির ডেফিনেশনটা আমরা পড়ছিলাম না এর আগে, মনে আছে যে এনার্জি পার ইউনিট চার্জ, তো ওইটা থেকে আসলে এখানে ই ইকুয়াল টু ই ভি নোট আসছে। ইলেকট্রিক পটেনশিয়ালের ডেফিনেশনটা মনে করার চেষ্টা করো, সেই পটেনশিয়াল ডেফিনেশন কি ছিল? এনার্জি পার ইউনিট চার্জ এরকম ছিল। তাহলে সেটা থেকে যদি আমরা পটেনশিয়াল লিখতে চাই এনার্জি ই ভি নট লিখতে পারি, ঠিক আছে। তো কে ম্যাক্স সমান আসলে ই ভি নট, এখানে ই কি ইলেকট্রনের চার্জ আর ভি নট কি তোমার স্টপিং পটেনশিয়াল। ওকে, তার মানে এখানে যদি আমি সামারি করি, সামারি করলে ব্যাপারটা কি হচ্ছে, সামারি করলে যে এতক্ষণ যেটুকু পড়লাম সেটা সামারি কি, সামারি হচ্ছে যে ম্যাক্সিমাম যে এনার্জির যে ইলেকট্রনসটা ইজেক্ট হইতেছে ইলেকট্রন, সেটার এনার্জিটা হচ্ছে আসলে ই ভি নট। ই কি? ই হচ্ছে তো অবশ্যই ইলেকট্রনের চার্জ, আর ভি নট কি? ভি নট হচ্ছে আমার এখানকার যে স্টপিং পটেনশিয়াল যেটা আছে সেটা। আর স্টপিং পটেনশিয়াল আমরা আগে বলছি যে ওই পটেনশিয়ালটা যেটা আমার ম্যাক্সিমাম এনার্জি সবচেয়ে বেশি এনার্জির যে ইলেকট্রনটা আছে সেটাকে ইজেক্ট করবে, ঠিক আছে। তাহলে এই তাহলে কে ম্যাক্স যেটা হইলো ইজেক্টেড ইলেকট্রনসটার এনার্জি আমার ই ভি নট হইলো, পটেনশিয়ালের সাথে রিলেট করে। তো এটা আমাদের আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম, আর 1 নাম্বার ইকুয়েশন ছিল আমাদের আইনস্টাইনের যে ইকুয়েশনটা সেটা, 1 নাম্বার ইকুয়েশন, আর এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এটা আমরা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কতটুকু হতে পারে সেটা আমরা থিওরিটিক্যালি আলোচনা করে সেটা থেকে আমরা একটা ম্যাথমেটিক্যাল লিখলাম। এবার যদি আমরা
প্লাঙ্কস কনস্ট্যান্ট যেটা আছে এই আইনস্টাইনের ইকুয়েশনে, সেই প্লাঙ্কস কনস্ট্যান্টটা আমরা বের করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা 1 নাম্বার ইকুয়েশনে যে এই কে ম্যাক্স ছিল মনে আছে না? 1 নাম্বার ইকুয়েশনটা কি ছিল? এখানে মাত্র দেখে আসলাম, এইচ নিউ সমান কাইনেটিক এনার্জি প্লাস কে ম্যাক্স স্যার, প্লাস ওয়ার্ক ফাংশন। কে ম্যাক্স স্যার। হ্যাঁ, কে ম্যাক্স। তাহলে এখন এই 2 নাম্বার ইকুয়েশন থেকে কে ম্যাক্স এর মানটা আমরা এখানে বসাই দিই, তাহলে আমরা কি কি পাই? এটা পাই। তো এটা থেকে এখন আমি যদি সাইড চেঞ্জ করি, ই ভি নোট কে আমি বাম পাশে নিলাম, এইচ নিউ কে আমি ডান পাশে নিলাম, তারপরে এখানে ই দিয়ে দুই পাশে ভাগ দিলাম, এই লাইন থেকে এই লাইন ই দিয়ে জাস্ট দুই পাশে আমরা ভাগ দিলাম, তাহলে এমন পাইলাম। আচ্ছা, সো এটা আমার এখান থেকে আমাদের এবার একটা গ্রাফ দেখি, ইকুয়েশনটাকে এই এতে হইলে ভালো হইতো, একটু ছোট করে নি, এক পেজে রাখতে যাচ্ছি আর কি, তোমরা একটু দরকারলে জুম করে দেখো। এখন আমি যদি একটা গ্রাফ আঁকি, যে গ্রাফটা কিরকম, আমার এক্স অক্ষের দিকে ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন মানে আমার যে লাইটের কথা বলা হচ্ছে সেটা, আর আরেক পাশে হচ্ছে আমার স্টপিং পটেনশিয়ালটা। ওয়াই অক্ষে আমি স্টপিং পটেনশিয়াল দিলাম, আর তোমার এক্স অক্ষে আমি ফ্রিকোয়েন্সি, যেটা আমার লাইটের যে ফ্রিকোয়েন্সিটা সেটা দিলাম। তাহলে ওইটা কি বলে, ইফ উই মেজার দ্য স্টপিং পোটেনশিয়াল ফর ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিজ অফ লাইট এন্ড প্লট দেম ইন এ গ্রাফ উই উইল ফাইন্ড এ স্ট্রেট লাইন। তাহলে আমরা কি করতেছি, যে স্টপিং পোটেনশিয়ালটা সাথে সাথে লাইটের যে ফ্রিকোয়েন্সি, মানে লাইটের বিভিন্ন ফ্রিকোয়েন্সির জন্য স্টপিং পোটেনশিয়ালটা আমরা বের করতেছি, কারণ আমার তো আগে লাইট। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি এখানে টেবিল আঁকি, এর ব্যাপারটা এরকম যে আমার লাইটের যে ফ্রিকোয়েন্সি সেটা আমরা বের করব বিভিন্ন বিভিন্ন ফ্রিকোয়েন্সি লাইট ফেলে। তো এখানে তারপরে তার করসপন্ডিং স্টপিং পটেনশিয়াল আছে, সেটা আমরা ফিক্স করব। সেটা কিভাবে, সেটা আমরা ওই এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্ট থেকে দেখলাম, যে স্টপিং পটেনশিয়ালটা ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড, কারণ আমার স্টপিং পটেনশিয়ালটার মানটা আমার ওই রকম হইতে হবে যেটা ওই ম্যাক্সিমাম শক্তির এনার্জির ইলেকট্রনটাকে ইজেক্ট করবে। আর সেই ইলেকট্রনটার ম্যাক্সিমাম এনার্জি কতটুকু হবে সেটা ডিপেন্ড করে কি ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সির উপরে। ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি যত বেশি হবে ইলেকট্রনের এনার্জি তত বেশি হবে, আমরা অবজারভেশন গুলোর মধ্যে পড়ে আসছে। এখন দেখা যাচ্ছে এই যে এফ এর আর ভি নট এর ভ্যালু গুলো যদি আমি ড্র করি, তাহলে আমি স্ট্রেট লাইন পাবো, এরকম সোজা লাইন পাবো, এরকম সোজা লাইন পাবো, স্ট্রেট লাইন পাবো। আচ্ছা, তো সেটা মানে এটা বলতে পারো স্যার এটাকে আমি কি আমরা দেখতেছি না কিভাবে সোজা লাইন হলো, সেটা এখন আসলে ওইটা তোমার এক্সপেরিমেন্টালি যদি তুমি ডিটারমাইন করো তাহলে তোমার ভ্যালু গুলো এরকম হবে। তবে একটু পর্যন্ত লিস্ট বলতে পারি, এই যে ইকুয়েশনটা থেকে যদি আমরা মিলাইতে চাই, আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালু নাই, ঠিক আছে, আমরা তো এক্সপেরিমেন্ট করতে পারতেছি না, বাট আমাদের ইকুয়েশন আছে, ইকুয়েশনের সাথে আমার মিলতে হবে, আছে তাই না? মানে এক্সপেরিমেন্টাল আমি না মিলাইতে পারি, ইকুয়েশনের সাথে তো আমি মিলাইতে পারি। তো ইকুয়েশনটার দিকে যদি আমি তাকাই, এই দেখো এই ইকুয়েশনটা আমাকে কি বলতেছে, তোমরা মানে সরল রেখার ইকুয়েশন যেটা সেটা জানো, স্ট্রেট লাইনের ইকুয়েশন। আর ওই যে ই ইজ ইকুয়াল টু mx প্লাস c। হ্যাঁ, y equal to mx plus ভেরি গুড, হ্যাঁ y ইজ ইকুয়াল ভেরি গুড ভেরি গুড। তাহলে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন জানি, y ইকুয়াল টু mx প্লাস c। এখানে y হচ্ছে কি, y মানে y অক্ষের ভ্যালুটা, x হচ্ছে x অক্ষের ভ্যালুটা, আর c হচ্ছে কনস্ট্যান্ট। ছেদক স্যার, হ্যাঁ হ্যাঁ, ছেদক স্যার, বুঝি নাই তোমার কথা। বলছি স্যার ছেদক সিটা। হ্যাঁ, c হচ্ছে ছেদক, মানে ওই অক্ষটাতে কোন জায়গায় ছেদ করছে সেটা কনস্ট্যান্ট বলি আর কি, সেটা আমাদের জি কনস্ট্যান্ট স্যার। থাকে। আর এমটা হচ্ছে স্লপ মানে ঢাল, মানে তোমার স্যার ওই লাইনটা কি পরিমাণ বাঁকা আছে কত বা অ্যাঙ্গেলে আছে কত স্যার? অ্যাঙ্গেল আছে সেটা। তো এটাকে যদি আমরা নরমালি ড্র করি, আমরা আসলে নরমালি এরকম পাই। তো এটা আমার ওয়াই, এটা এক্স, তাহলে এটা আমরা হয় এই ধরনের বা তুমি পজিটিভ নেগেটিভ যে কোনো দিক হইতে পারে ডিপেন্ডিং অন দা ভ্যালু অফ সি।
তাহলে এরকম যদি পাই তাহলে আমার সিটা হচ্ছে আসলে কি আমার এই কোন জায়গায় ছেদ করলো সেই ভ্যালুটা, তাই না? তো এটা হয় নর্মালি আমাদের এটা সি হয়। আচ্ছা, তাহলে এই y ইকুয়াল টু mx প্লাস সি যেটা সেটা আমাদের এরকম হয়। অ্যাকচুয়ালি না, সরি, এটা ভুল হয়েছে, এটা আমার মাইনাস সি হবে। এই যে মাইনাস, যদি এখানে y সি এর মানটা মাইনাস হয়, প্লাস হইতো যদি আমার সেটা এরকম উপরে পজিটিভ y দিকে সেট করতো সেটা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার y ইকুয়াল টু mx প্লাস সি প্লাস মাইনাস সি যে রিপ্রেজেন্টেশন সেটা। এখন এই জিনিসটা কি আমি যদি এখানে কম্পেয়ার করো, তাহলে এখানে আমার y অক্ষের দিকে আমি কিন্তু পটেনশিয়ালে দিছি, তাহলে সেটা আমি একটু অন্য কালার দিই y। আর সি তে আসি, তাহলে আমার এটা কি সি, আর ফ্রিকোয়েন্সি যেটা সেটা হচ্ছে আমার কি এক্স, তাই না? আমি একটু ছোট করে লিখতেছি এখানে কারণ আমার স্ক্রিনটা ছোট করে ফেলা লাগছে নিচের ফিগার সাথে দেখানোর জন্য। তোমরা জুম করে বড় করে দেখো। তাহলে এই ফ্রিকোয়েন্সি যেটা সেটা হচ্ছে আমার কি এক্স। তাহলে এই ইকুয়েশনের সাথে মিল পাওয়া যাচ্ছে না? এই যে আমাদের ইকুয়েশন, স্যার এটা মিল পাচ্ছে। হ্যাঁ পুরোপুরি মিল মিল পাচ্ছি। তাহলে এখন এইটা যেরকম আমরা ফিগারটা আর এটা খালি হচ্ছে নেগেটিভ আর এটা পজিটিভ হ্যাঁ এই এটাই, তাহলে আমরা এটা যেরকম ড্র করলাম সিমিলারলি এটাকেও যদি ড্র করার চেষ্টা করি তাহলে আমাদের কি হবে আমরা বুঝতে পারতেছি। এখানে সি যেটা মানে ছেদক সেটা আমার মাইনাস আছে, সো দ্যাট মিন্স এটা মাইনাসের দিকে আমার টাচ করবে, এই যে তাহলে আমার মাইনাসের দিকে টাচ করবে এবং মাইনাসের সেই ভ্যালুটা হবে পাই বাই ই, বিকজ আমাদের এখানকার ভ্যালুটাই হচ্ছে আমার পাই বাই ই, ঠিক আছে? তাহলে জিনিসটা আশা করি তোমরা ধরতে পারছো যে এই কোশ্চেনটাকে আমরা কিভাবে এই গ্রাফে এরকম দেখতে পারি। জাস্ট কিছুই না, শুধু স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে আমরা গ্রাফিক্যালি দেখলাম সেটা। তাহলে এখান থেকে এখন আমরা কি সমাধানে আসতে পারি? প্রথম হচ্ছে the x intercept of this graph the values of cutoff frequency, ঠিক আছে? তাহলে x এর যে ইন্টারসেপ্টটা এটা যেটা এটা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সির এই পরিমাণ এদিকে তো আমাদের ফ্রিকোয়েন্সি জানি x এর দিকে, তাহলে এখানকার যেই ভ্যালুটা হবে সেটা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সির নিচে এই ফ্রিকোয়েন্সি ভ্যালু যেখানে হয়তো এরকম ভ্যালুর ক্ষেত্রে আমরা আমাদের পাইতাম না, ফটো ইলেকট্রন পাইতাম না। সো দ্যাট মিনস যেখানে ছেদ করলো সেটা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি, এক নাম্বার অবজারভেশন। দুই নাম্বার, ফ্রম y intercept we will get the value of work function for a particular matter। তাহলে এখান থেকে আমাদের যে y intercept যেটা হলো এটা এটা হচ্ছে আসলে কি আমাদের ওয়ার্ক ফাংশন, কারণ আমরা এখানে পাইটা দেখতেছি, পরে পার্টিকুলার মেটালের জন্য আমরা ওয়ার্ক ফাংশনের আইডিয়া পাচ্ছি y intercept থেকে, ঠিক আছে? 3 নাম্বার অবজারভেশন কি, the slope of this curve is h by e, স্লোপ হচ্ছে কি h by e। ওই যে h by e কিভাবে হলো, এই যে y equal to mx plus c, তাই না? mx plus c এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমার স্লোপ কি h by e, তাই না? শুনতেছো তোমরা? তাহলে আমার স্লোপটা কি h by e না? y equal to mx plus c এর সাথে যখন আমরা কম্পেয়ার করলাম তাহলে আমার স্লোপটা হচ্ছে h by e, সেটা এখানে বলা হচ্ছে যে এখানে স্লোপ হচ্ছে আমার h by e। তো h সমান তাহলে কি হবে, স্লোপ ইনটু e, ঠিক আছে? তাহলে আমরা যদি প্লাঙ্ক এর ধ্রুবক বের করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের জাস্ট স্লোপটা বের করতে হবে, ঢালটা বের করতে হবে। স্ট্রেট লাইন করে সেটা ঢাল, স্ট্রেট লাইনে ঢাল বের করার নিয়ম জানো? হুম, ঠিক জানো? মনে করো তোমার এরকম একটা স্ট্রেট লাইন দিলাম, আমি বলে দিলাম এটা স্লোপ কত আমাকে বের করে দেখাও, কে পারবা? m is equal to tan b by এমন কিছু নাকি? ম্যাথের স্যার পড়া কোশ্চেনটা কি স্যার? যে কোনো একটা সরলরেখা দিলাম, মনে করো এই সরলরেখাটা তোমাকে দিলাম, বললাম যে এটা ঢাল বের করে দেখাও, ঢাল কত হবে সেটা আমরা কিভাবে করতে পারি?
এম স্যার y m স্যার m plus equal to 10 থিটা। থিটা আমি জানি না। স্যার হ্যাঁ বলো। আপনি একটা ইকুয়েশন দেন স্যার, তারপর বলে দেন, তাহলে স্যার সবচেয়ে ভালো হয় আমাদের। না ওই ইকুয়েশন দেওয়া লাগবে না, মনে করো এটা এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। জি স্যার। এবার বলো। স্যার ঢাল নির্ণয়ের সূত্র তো স্যার অনেকগুলো স্যার, এখন সমীকরণ থেকে কি নির্ণয় করব এরকম? অনেকগুলো হইলে তাহলে এইখান থেকে বলো যে শুধু তুমি ওয়াই এর ভ্যালু জানো, এক্স এর ভ্যালু জানো। স্যার 10y divided by x। জি ঠিক আছে স্যার, এই তো হ্যাঁ 10 ইনভার্স স্যার x এর মান আর y এর মান যদি জানি তাহলে আমরা এরকম ভাবে পারি x2 minus x1 divided by y2 minus y1 এরকম। এইটাই জানতে চাচ্ছি। ঠিক আছে, ট্যান হয়ে গেল তো আমার অ্যাঙ্গেল, বা থিটা বলতেছ সে তো আমার অ্যাঙ্গেল আমি জানি না, এই অ্যাঙ্গেলটা আমি জানি না, আমি শুধু ওয়াই আর এক্স এর মান জানি, তাহলে সেটা হচ্ছে y2 minus y1, ওয়াই আগে y2 minus y2 minus y1। স্যার y1। এখানে স্যার y তো স্যার একটার মান দেওয়া স্যার উপরের দিকে, আর এদিকে স্যার নিচে একটা x এর মান দেওয়া স্যার, আমি স্যার এখানে y দুইটার মান কোথা থেকে পাবো? এইটাই তো বোঝার ব্যাপার। স্যার সেটাই এই কারণে এইখানে বুঝবো না কেন, কারণ আমার এখানে আমরা ডান আঁকতে হলে আমরা এরকম করতে হবে না, ডান আঁকতে হইলে আমাদের কি করব, আমরা এরকম করব, যে কোনো দুইটা পয়েন্ট নিব, যে কোনো দুইটা পয়েন্টের স্যার লম্ব বাই ভূমি। হ্যাঁ লম্ব বাই ভূমি। তাহলে আমার এখানে y2 minus y1 কোনটা, এই যে y2 হচ্ছে আমার এটা হচ্ছে আমার y1, এই জায়গার y1 ভ্যালুটা y2, আর এই জায়গার y এর ভ্যালুটা হচ্ছে আমার y2। তো এইটার y1 y2, আর x2 minus x1 কি, এই জায়গায় আমার x1 মান আছে, এটা আমার x1, এটা আমার x2, এই তো আমার দুইটা y2 y1 x2 x1 পেয়ে গেলাম। এটা থেকে আমরা m বের করি। তো এটা ম্যাথের ব্যাপার। ঢাল হচ্ছে কি, আমরা যে কোনো মানে অক্ষের যে কোনো আমি যে কোনো জায়গাতে এই লাইন টানতে পারি, আমি এখান থেকে এখানে টানতে পারি, তারপর যদি বলো স্যার শর্টার নিব, শর্টারও টানতে পারো, এরকম ঢাল বের করার জন্য তোমার কাজ হচ্ছে শুধু ওয়াই অক্ষের যে দুই পয়েন্ট নিবা, সেই দুই পয়েন্টে ওয়াই এর ভ্যালুর পার্থক্য, সেই দুই পয়েন্টের এক্স এর ভ্যালুর পার্থক্য দিয়ে ভাগ করা, y2 minus 1 এবার x2 minus x1, তাহলে তুমি ঢাল পেয়ে যাবা। ঠিক আছে, বুঝা গেছে? স্যার বুঝতে পারছি স্যার, একটু স্যার y2 এর পয়েন্ট কোনটা আর x2 এর পয়েন্ট কোনটা স্যার? দুইটা তো স্যার একটা পয়েন্টে ইন্ডিকেট করতেছেন স্যার। y2 আর y1 এখন তাহলে গ্রাফ এঁকে দেখাইতে হবে। x1 y1 ওই যে এখানে তো তুমি দুইটা এক পয়েন্টে কিভাবে দেখতেছো, দুইটা তো দুই পয়েন্ট, এই যে এইটা একটা পয়েন্ট না আমাদের, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, আর একটা গ্রাফের যে কোনো দুইটা পয়েন্টে কি মানে এক্স এক্স এর মান আলাদা হবে, ওয়াই এর মান আলাদা হবে, তাই না? ঠিক আছে, মানে আবার দেখাই দিই, এ তো জি স্যার বুঝতে পারছি স্যার, মানে স্যার বুঝতে ওই যে পারছো? x এর পয়েন্টটা কি স্যার, x এর পয়েন্টও স্যার নিচ থেকে ই করবো স্যার, y এর পয়েন্টও তো স্যার এই রেখা থেকে, মানে y এর হ্যাঁ রেখা ওয়াই থেকে এর ভ্যালু তুমি জি- এইটা বরাবর ওয়াই1 হবে, আর এইটা জি স্যার বরাবর এখানে ওয়াই2 হবে। পয়েন্ট বুঝতে পারছি। হ্যাঁ, আর এইটা বরাবর x1 হবে, আর এই ওইটা বরাবর x2 হবে, x অক্ষের দিকে। বুঝতে পারছো নাকি আমি আবার ইয়াতে গিয়ে আরো দেখানো লাগবে বোর্ডে স্যার গিয়ে? বুঝছি স্যার। যাই হোক, so আমরা এখানে স্লপ আমরা এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা পাই যে আমরা ওইভাবে বের করা লাগে নাই, আমরা নরমালি এই y mx c যে আমাদের স্ট্রেট লাইনের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলেই আমরা দেখতে পাই যে আসলে এই ইকুয়েশনটার স্লপ বা ঢাল হচ্ছে h/e। তাহলে স্লপ h/e হইলে আমাদের যদি প্লাঙ্কের ধ্রুবক বের করতে হয় তাহলে আমরা h সমান স্লপ ইনটু e করে দেব। এখন রিয়েলি যখন আমাকে যদি সত্যিকার বা কোনো এরকম রিয়েলি বলে যে h এর ভ্যালুটা কত, তখন আমাকে কি করতে হবে, আসলে স্লপ নির্ণয় করতে হবে। আর স্লপ নির্ণয় করতে হলে আমাকে এই যে আগে স্ট্রেট লাইনটা ড্র করতে হবে, সেই স্ট্রেট লাইন ড্র করবো কার কার সাহায্যে, স্টপিং পটেনশিয়াল আর ফ্রিকোয়েন্সির সাহায্যে। তাহলে এই দুইটা যখন আমি ড্র করতে পারবো, এই দুইটা ড্র করলে ওইটার স্লপ আমি বের করতে পারবো না, সেম y2 minus y1 ডিভাইডেড বাই x2 minus x1 সেই ইয়াতে থিওরিতে, তাহলে আমরা স্লপ পেয়ে যাবো এখান থেকে।
তাহলে এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক বের করার তোমার সিস্টেমটা এটা। তো এরপরে আমরা আসলে এই ইকুয়েশনটা দিয়ে আমরা ম্যাথ করব, আইনস্টাইনের ইকুয়েশনটা দিয়ে ম্যাথ করব দুইটা কেসের জন্য। সো আমি আজকে তোমার অনেক কম আসছো, আজকে আর না পড়াই, ফটোইলেকট্রিক ইফেক্টের এটাই একটু সবাই একটু দেখবা, কারণ এটা একটু ম্যাথমেটিক্যাল আছে জি তো, স্যার। এটা প্লাস ম্যাথমেটিক্স প্লাস বোঝার ব্যাপার আছে এখানে। মানে এমন না যে শুধু ম্যাথমেটিক্স বুঝলা তাহলে হবে না, বোঝারও ব্যাপার আছে, ম্যাথমেটিক্স তো আছেই সবসময়। কিছু কিছু যে অনেক প্রশ্ন আছে যেটা শুধু ম্যাথ তুমি ভালো পারলেই হয়ে যায়, ম্যাথ করে ক্যালকুলেশন করে ডিরাইভ করে দাও। আবার কিছু কিছু আছে যে বুঝলেই হয়েছে, ম্যাথ অত বেশি ইম্পর্টেন্ট না। এখানে হচ্ছে আইনস্টাইনের ব্যাপারটা হচ্ছে তোমার মূল মেকানিজমটাও বুঝতে হবে প্লাস ম্যাথমেটিক্সটাও বুঝতে হবে, সব মিলে ম্যাথ অত বেশি না, কিন্তু ছোট ছোট কয়েকটা লাইন আছে, কিন্তু এগুলো সব প্রত্যেকটাই বুঝতে হবে। তো পরীক্ষা দেখা যায় আমি তোমাকে প্রশ্ন করলাম যে ফটোইলেকট্রিক ইফেক্টের মাধ্যমে প্লাঙ্কের ধ্রুবকের মান কিভাবে বের করবা, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, হ্যাঁ বলে দিলাম যে পরীক্ষায় প্রশ্ন করলাম, ভাইবা হবে তো, ভাইবা অনেক ধরনের প্রশ্ন হতে পারে, ইভেন এই প্রশ্ন আমি থিওরিও করতে পারি, ভাইবা ইয়াতে সিটিতেও করা হতে পারে। মনে করো বললাম যে প্লাঙ্কের ধ্রুবকের মান কিভাবে বের করবা ফটোইলেকট্রিক ইফেক্টের সাহায্যে, তখন আনসারটা কি হবে যে আমরা স্টপিং পটেনশিয়াল আর ফ্রিকোয়েন্সির সাহায্যে যদি একটা গ্রাফ আঁকি, সেটা দেখি যে সেটা একটা স্ট্রেট লাইন হয়, ওই স্ট্রেট লাইনের যে স্লপ হবে তার সাথে যদি আমি ইলেকট্রনের চার্জ গুণ দিই তাহলে আমি প্লাঙ্কের ধ্রুবক পাই যাই। খুবই সিম্পল তাই না? মানে তোমাকে জিনিসটাকে একদম সিম্পল করে ফেলতে হবে। তুমি যদি আমি প্রশ্ন করলাম, তুমি মনে করো গাইঘি করতেছো 2 মিনিট এটা সেটা উল্টা পাল্টা বলে লাস্টে আয়া তুমি এটা বললা, তাহলে জিনিসটা হবে না। তোমাকে স্পেসিফিক আনসার দিতে হবে, তারপরে আমি যদি আরো ডিটেলস জিজ্ঞেস করি আরো ডিটেলস বলতে হবে, ঠিক আছে? তাহলে কিভাবে আবার বলি যে তুমি জানো তোমার মাথায় এই ইকুয়েশনটা আছে যে h সমান স্লপ ইনটু ই, তো তুমি যদি ডাইরেক্ট বলে দাও স্যার প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে স্লপের সাথে যদি ই গুণ দিলে আমরা প্লাঙ্কের ধ্রুবক পাওয়া যায়, তাহলে কিন্তু এটা হচ্ছে মানে কি বলে শুধু পাস করার মতো আনসার। ওকে, তো পাস করার মতো আনসার দিলে তো হবে না, আনসার দিতে হবে এ প্লাস পাওয়ার মতো। তো তুমি ঠিক আছে, এটা তোমার মাথায় থাকবে, এটা তোমার আসবে কি একদম লাস্ট কথা, লাস্টে তুমি কনক্লুশন টানবা স্যার এইচ সমান এটা হয়, তাহলে এইটা লাস্টে থাকলে প্রথমে মাথায় আনতে হবে স্লপটা কি সেটা বলা, তারপরে স্লপের সাথে ইলেকট্রনের চার্জ গুণ দিয়ে প্লাঙ্কের ধ্রুবক কি সেটা আমি কনক্লুড করবো এভাবে বলে, ঠিক আছে? তাহলে স্লপ বলতে হলে আমাকে বলতে হবে স্লপ কোথা থেকে আসলো সেটা সম্বন্ধে একটু বলে বলতে হবে। যেমন স্লপ আসলো আমার স্টপিং পটেনশিয়াল আর ফ্রিকোয়েন্সির যেই সাহায্যে যে স্ট্রেট লাইন কার্ভটা আসলো, সেই স্ট্রেট লাইনের যে ঢালটা হবে সেটাই হচ্ছে আমার এই স্লপটা, তার সাথে আমি ইলেকট্রনের চার্জ গুণ দিলে আমি প্লাঙ্কের ধ্রুবক পাচ্ছি। বুঝা গেছে কিভাবে আনসার দিতে হবে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এরকম আর কি। জি স্যার। ঠিক আছে, তো তোমরা আজকে দেখো এই ফটোইলেকট্রিক ইফেক্টের উপরে যা যা পড়ালাম সেগুলো দেখো, কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা সেটা আগামীকালকে আলোচনা করতে পারবো। তারপরে আগামীকালকে আমরা ম্যাথ থেকে শুরু করব। তো যারা আজকে আজকে ক্লাসে আসে নাই তাদের অবশ্যই উচিত হবে যে আসলে আমার রেকর্ডিংটা দেখে ফটোইলেকট্রিক ইফেক্টের ব্যাপারটা বোঝানো, আর ওইটা না বুঝলে আসলে ম্যাথ করতে গেলে সমস্যা হবে এবং সামনের দিকে আরো অনেক কাজে লাগবে। সো এগুলোর জন্য অবশ্যই থিওরিটা বোঝা উচিত, থিওরি না বুঝলে সব জায়গায় সমস্যা হবে। হ্যালো হ্যাঁ হ্যালো স্যার, কিছু বলবা? একটা প্রশ্ন জানার ছিল। ওয়ালাইকুম আসসালাম।